না কেন আমরা তাকে ওভারকাম করতে পারবো। তাই আমি আপনাদের জানাচ্ছি যে আমরা আসুন সবাই মিলে বলি যে আমরা শিকল ভাঙার গান গাই, আসুন আমরা বিদ্যাসাগরের পথই আমাদের পথ বলে আমরা বলি। নমস্কার। আমাদের সামনে আসছেন তার মূল্যবান বক্তব্য পেশ করতে ডক্টর পল্লব সেনগুপ্ত। আমি বলেছি যে ইনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। আমি বলিনি সেটা হচ্ছে ইনি বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন, বিভাগীয় প্রধান ছিলেন। এবং দুপাশে এবং সামনে যে সুধীরা আছেন আপনাদের সকলকে যথাযথ অভিভাবন জানিয়ে সামান্য পথে কথা বলব। অনেক রাত হয়েছে আর আমি ফিরবো বহু দূরে, কাজে খুব বেশিক্ষণ সময় আপনাদের নিয়ে বিব্রত করবো না, আমি প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি। অধ্যাপিকা মুখোপাধ্যায় বিদ্যাসাগরের যে সাধনতার একটি বিশেষ দিক নিয়ে কথা বলেছেন। বিদ্যাসাগর এবং নারী শিক্ষার নানা দিক দিয়ে তিনি অত্যন্ত বিদগ্ধ আলোচনা করেছেন। বিদ্যাসাগর এমনই এক বড় মাপের মানুষ, তার যে কোনো একটি বিষয় নিয়েই ঘন্টার পর ঘন্টা হয়তো বলা যায়, এটা তার জায়গা নয়। বিশেষ করে এটা একটা বিমিশ্র সভা, একই সঙ্গে পুরস্কার বিতরণী এবং সেমিনার, এটা খুব মজার কম্বিনেশন। তো যাই হোক, সেমিনার পোর্শনটাই যখন হচ্ছে একটু আমি সামান্য কয়েকটা কথা বলে। অধ্যাপিকা মুখোপাধ্যায় নারী শিক্ষার কথা বলেছেন। আমি আপনাদের কাছে বিদ্যাসাগরের স্ত্রী শিক্ষা ছাড়া আর যে বিষয়টা তিনি নিয়ে কাজ করে গেছেন, যে জন্য তিনি একই সঙ্গে নন্দিত এবং নিন্দিত হয়েছেন, তার পরিপ্রেক্ষিতটা অর্থাৎ বিধবা বিবাহ সম্পর্কে তার যে আন্দোলন, তার যে নিষ্ঠা, তার যে সাধনা, সেই কথাগুলো বলবো এবং আজকের পরিপ্রেক্ষিতে তার সাধনা কতটা সফল হয়েছে সামান্য মূল্যায়ন করার চেষ্টা করব। বিদ্যাসাগর তার অনুজ শম্ভুচন্দ্র বিদ্যারত্নকে একটি চিঠিতে করে লিখেছিলেন, আমার জীবনে সর্বাপেক্ষা সৎকর্ম যদি কিছু থাকে তাহা হইতেছে আমার পুত্র নারায়ণচন্দ্রের একটি বিধবা কন্যার সহিত বিবাহ দেওয়া। ইহার জন্য যদি আমাকে আত্মীয়রা পরিত্যাগ করেন আমার দুঃখ নাই, ইহার অপেক্ষা অধিক সৎকর্ম আমি জীবনে আর কিছু করিতে পারিব বলিয়া আমার বিশ্বাস নাই। এখন এই যে বিধবা বিবাহের ব্যাপারটা বিদ্যাসাগর করেছেন, আমরা সাধারণভাবে ধরে নিই এটা একটা রাতারাতি ঘটে গেছে। ইতিহাসের যুগপুরুষ তিনি যুগের একটা নতুন দিগন্ত খুলে দিয়েছেন, যুগের একটা নতুন যে দিক বলয় তিনি উন্মোচিত করেছেন। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। ওরকম রাতারাতি একজন যুগপুরুষ জন্মান না। ইতিহাসের পর একজন বা দুজন বা কয়েকজন মহৎ মানুষ গড়ে দেন ঠিকই, কিন্তু আমার ইতিহাসই ওই মহৎ মানুষদের গড়ে দেয়। সমাজবিজ্ঞানী লেখনক খুব সুন্দরভাবে তার একটি বইতে দেখিয়েছেন, ওটার নাম The Man's Role in Human History। মানুষ ইতিহাসকে গড়ে না ইতিহাস মানুষকে গড়ে, বিদ্যাসাগর ক্ষেত্রে বলবো দুটো। বিদ্যাসাগর তো হঠাৎ একদিন মনে হলো যে এই বিধবাদের দুঃখ মোচন করা দরকার, সুতরাং আমি বিধবা বিয়ে দেব, তা তো নয়। আসলে অধ্যাপিকা মুখোপাধ্যায় রামমোহন এবং দেবজির যে কথা বলেছেন সেই সূত্র ধরেই বলি, একটা আন্দোলন আগে থেকে শুরু হয়েছিল। বিদ্যাসাগর মশাই যে বছর জন্মেছেন সেই বছরই
গৌরমোহন বিদ্যালঙ্কার লিখেছিলেন স্ত্রী শিক্ষা বিধায়ক বলে একটা বই, এবং মেয়েদের যে শেখানো উচিত লেখাপড়া তার থেকে আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলনের বিরোধিতা হচ্ছে, সেই বিরোধিতা কি তীব্র ছিল অধ্যাপিকা মুখোপাধ্যায় আপনাদেরকে শুনিয়েছে। ঠিক তেমনি বিধবা বিবাহের ব্যাপার যে আন্দোলন বিদ্যাসাগর শুরু করলেন একা, তারপরে পাশে অনেকজনকে পেলেন, বহু হাজার মানুষ তার পাশে এলেন, অনেক বেশি হাজার লোক তার বিরুদ্ধে গেলেন, কিন্তু তবু ব্যাপারটা হলো এই যে অবস্থাটা এটি কিভাবে গড়ে উঠেছিল। রামমোহন রায় তিনি সতীদাহ প্রথা রদ করতে চেয়েছিলেন, এবং রদ করতে চেয়েছিলেন শাস্ত্রের দোহাই করেই, শুধু মানবিকতার দোহাই তিনি দিতে চাননি, এবং মানবিকতার দোহাই দেননি বলে শাস্ত্রের দোহাই করেছিলেন বলে রামমোহন রায়কে কিন্তু সমাজে খানিকটা একটেরে করে দেওয়া হয়েছিল। তাছাড়া তিনি নতুন যে একটা উপাসনা পদ্ধতি প্রবর্তন করেছেন, যার ফলে তাকে হিন্দু সমাজের যে বৃহত্তর অংশ তারা তাকে বিতাড়িত করতে চেয়েছিল। কিন্তু রামমোহন রায় যে সতীদাহ প্রথা রদ করতে চেয়েছিলেন, এইখানেই লুকিয়ে রয়েছে কিন্তু বিধবার প্রতি এক মানুষের যে স্বাভাবিক সহানুভূতি থাকা উচিত তার বীজ। আর রামমোহন যেটা হৃদয় পরিবর্তন করে করতে চাননি, শাস্ত্রের দোহাই দিতে পেরেছিলেন। ডিরোজিয়ার কথা অধ্যাপিকা মুখোপাধ্যায় বলেছেন, ডিরোজিও এবং ডিরোজিয়ানরা কিন্তু আমরা সরাসরি লড়াইতে নেমে পড়েছিলেন। ডিরোজিও অন দ্য অ্যাবলিশন অফ দ্য সতী বলে একটা কবিতা আছে, ডিরোজিওর একটা প্রবন্ধ আছে অন হিন্দু উইডো বলে, ডিরোজিওর একটা কাব্যনাট্য আছে ফকির অফ জঙ্গিরা বলে। সর্বত্র কিন্তু বিধবার যে সমস্যা, সেই সমস্যা নিয়ে তিনি আলোচনা করেছেন। অর্থাৎ একটা পথ গড়ে উঠছিল সমাজে, মেয়েদের যে নতুন করে একটা মূল্যায়ন করা উচিত এটা একটু একটু করে জেগে উঠছিল। সেই পথে রামমোহন হেরেছেন, ডিরোজিও আরো তীব্র হয়েছে, এইটাকে আরো সুন্দর করে গড়ে নিলেন বিদ্যাসাগর। তা নইলে হঠাৎ একদিন পরাশর সংহিতার পাতা ঘাটতে ঘাটতে নষ্টে এমনিতে প্রবর্তিতে দিয়েছে পতিতে কত, সুতরাং তখন পরাশর বিধান দিয়েছেন প্রতিদণ্ড বিধেয়কে স্বামী যদি নষ্ট হয়, ক্লীব হয়, পতিত হয়, অনাচারী হয়, প্রবাসী হয়, তাহলে স্ত্রী দ্বিতীয় পতি গ্রহণ করতে পারে। পরাশরী বিধান দিয়েছিলেন। উনি দেখাচ্ছেন যে পুনর্ভূ, অনুভূত বা এইসব শব্দগুলো সংস্কৃতে আছে, তার মানে মেয়েদের তো একাধিকবার বিয়ে হতো। কিন্তু বিদ্যাসাগর মশাই রামমোহনের মতো শুধু ওই শাস্ত্রের দোহাই করে ছেড়ে দেননি, বিদ্যাসাগর মশাই একটা সামাজিক পরিবর্তন করতে চেয়েছিলেন, যেটা রামমোহন চাননি। সর্বোপরি রামমোহন যেটা চাননি যে আইন করে সতীদাহ প্রথা রদ হোক। বেন্টিং যখন করতে চাইলেন, রামমোহন তাকে সায় দেননি, বেন্টিং জোর করে করেছিলেন। ডিরোজিয়ানরা কিন্তু আইন করে সতীদাহ প্রথা রদ করার সম্পর্কে সমর্থন জানিয়েছিলেন। বিদ্যাসাগর মশাই কিন্তু একদিকে শাস্ত্রের দোহাই দিচ্ছেন, আর একদিকে মানুষের হৃদয়ের কাছে আবেদন করছেন, আর একদিকে আইনগুলো যাতে করে তার ব্যবস্থা করছেন। অর্থাৎ বিদ্যাসাগরের আন্দোলনটা অনেক বেশি সর্বব্যাপ্ত, অনেক বেশি পুনর্নির্ণায়িত ছিল। বিদ্যাসাগরের এই যে আন্দোলন, এই আন্দোলনটা সমাজে একটা আন্দোলন এনে দিয়েছিল ঠিকই। এখন এই আন্দোলনটা তার গুরুত্ব কতটা ছিল? আপনাদের সকলেরই পড়া বিষবৃক্ষ। বিষবৃক্ষে কমলমণি সে একটা চিঠি লিখছে সূর্যমুখীকে, আপনাদের মনে পড়বে। কলিকাতা শহরে শুনিয়াছি ঈশ্বর বিদ্যাসাগর বলিয়া কে এক বড় পণ্ডিত আছেন, তিনি নাকি একখানি বিধবা বিবাহের বহি বাহির করিয়াছেন। বিধবা বিবাহের বিধান যে দেয়, সে যদি পণ্ডিত, তাহা হইলে মূর্খ কে? কমলমণির মুখে যে কথাটা বসিয়েছে বঙ্কিম, এটা বঙ্কিম নিজেরই কথা। কিন্তু কমলমণির মতন মেয়ে তখন খুব দুরান্বিত ছিল না। মেয়েরাই বলবেন বিধবার বিয়ে। এখানে অনেক মহিলা আছেন, আমার সঙ্গে কতজন একমত হবেন জানি না, কিন্তু সেকাল থেকে একাল পর্যন্ত মেয়েদের সবচেয়ে বেশি শত্রুতা কিন্তু মেয়েরাই করে এসেছেন। এ ব্যাপারে বোধহয় কোনো মত পার্থক্যের অবকাশ নেই। তাই এই কমলমণি হচ্ছেন সেই যুগের মেয়েদের একটা বড় অংশের প্রতিকূল। এ তো সমাজের ওপর তোলা নেই। আবার যে আধুনিক বলে একটা চরিত্র আছে নীলদর্পণে, সে বলছে বিদ্যাসাগরের বেতাল শুনতে যেমন ছোট বউ সরঞ্জি বলছে,
আদুই হঠাৎ সব কথায় কথা বলে সে বলছে, ও সেই বিদ্যাসাগর যে নাড়ের দিয়ে দেয়, মানে বিধবা দিয়ে দেয়, মুই আজাদের দলে, মানে রাজা রাধাকান্ত আজাদের দলে। সে কিছুই বোঝে না, কিন্তু সে জানে বেদবার আবার বে হবে কি, বিধবার বে হবে কি। এখানে স্ত্রী শিক্ষা বিধবা বিবাহ সম্বন্ধে সামাজিক মানসিকতা কি ছিল একটা পরিচিত কাহিনী আপনাদেরকে বলি। বেতন স্কুলের কথা বলছিলেন বড়দিদি, তখন স্বামী বলছেন যে মেয়েকে বেতন স্কুলে ভর্তি করবো, স্ত্রী কিছুতেই ভর্তি হতে দেবেন না। কেন দেবেন না? না, শাস্ত্রে আছে লেখাপড়া করলে ম্যাচেরে বেধবা হয়। কই বিধবা হওয়া কেন? এই যে সব মেন সাহেবের আসছে, ওরা তো লেখাপড়া, ওরা তো মেন সাহেব, ওরা কি মেয়ে ছেলে? গেল। তারপরে বললেন, আচ্ছা দেখো, এই যে এত বিধবা আশেপাশে হয়েছে, এতগুলো মেয়ে, তো তারা কি কেউ লেখাপড়া করেছে? এমনি চোখ পাকিয়ে বললেন, তবেই বোঝো লেখাপড়া না করেই যদি বেধবা হচ্ছে, লেখাপড়া করলে কি সর্বনাশটা হবে। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটাই বিদ্যাসাগরের বিরুদ্ধে কিন্তু লড়াই করে গেছে। খুব সুন্দরভাবে ভারতের মুখোপাধ্যায় মহাশয় দেখিয়ে গেছেন যে কেমন করে এই বিরোধিতা বিদ্যাসাগরকে গ্রাস করেছিল। আহত হয়ে রাস্তায় পড়ে আছেন, লোকে তার চিকিৎসা তো দূরে বলে বিদ্যুৎ করে চলে যাচ্ছে। বিদ্যাসাগরের ব্যঙ্গ করে এমনি কলকাতায় সং বেরিয়েছে, গোপলা আদারের মধ্য লোক, সে প্রথমে থান পরে এলো, তারপরে শাড়ি পরে এসে কপালে সিঁদুর টিপ দিয়ে তার গোপ রয়েছে, যে এবার আমরা এও হলাম। বিদ্যাসাগরের মুখে ব্যঙ্গ করছে। এখন এই সমস্ত ব্যঙ্গ, এই সমস্ত বিদ্রোহ, এই সমস্ত নিন্দামন্দকে অতিক্রম করতে পেরেছিলেন বলেই তো বিদ্যাসাগর। এই অতিক্রম করতে পারার পিছনে যে একটা সর্বব্যাপ্ত ক্ষমতা ছিল, সেই সর্বব্যাপ্ত ক্ষমতাটা সব মানুষের থাকে না। কিন্তু এই সর্বব্যাপ্ত ক্ষমতা যে মানুষের থাকে, তার সম্পর্কে বৎসরন্ত এলেও একবার আমরা সভা করে যদি আলোচনা করে যদি মনে করতে চাই, তাহলে কিন্তু সমাজে কিছুই হবে না। আজও তো আমাদের সমাজে আইন না থাকলেও বিধবাকে পুড়িয়ে মারা হচ্ছে। রূপ কানোয়ারের কথাকে আমরা ভুলে গেছি। আজও তো সমাজে ওই শাহবানু থেকে আরম্ভ করে, গুড়িয়া থেকে আরম্ভ করে, ইমরানা থেকে আরম্ভ করে মেয়েদের যে লাঞ্ছনা, সেই লাঞ্ছনার ব্যাপারটা তো কিছু কমছে না। আজও তো উত্তর ভারতে কোন একটা মেয়ে তার পছন্দের ছেলেকে বিয়ে করতে চাইলে তার আত্মীয় তাকে খুন করছে। এই নারী মুক্তি কি বিদ্যাসাগর চেয়েছিলেন? না। আসলে আমাদের সমাজ মানসতার মধ্যে এমন একটা জড়তা থেকে গেছে, সেই জড়তা থেকে আমরা তো আজও মুক্তি পাইনি। এই জড়তা থেকে মুক্তি পেতে গেলে যেটা দরকার, সেটা খুব সুন্দর থেকে মুখোপাধ্যায় বলে গেছেন, একটা সার্বিক শিক্ষা। এবং এখন তার সঙ্গে এই সার্বিক শিক্ষার প্রসারটা আমরা কতটা করি। আজও তো একটা পরিবারে যদি হঠাৎ কোনো কারণে একটা বিপর্যয় ঘটে আসে, বাড়ির মেয়েটি যদি মেধাবী হয়, তার পড়াটা বন্ধ করে কম বুদ্ধি শুদ্ধিওয়ালা ছেলেটাকে তাকে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পরিবারে। কেন? বিদ্যাসাগরকে পুরোপুরি আমরা তখনই মর্যাদা জানাতে পারবো যখন সমাজের একটা পরিবর্তন ঘটাতে পারি। আমরা সেই সমাজের পরিবর্তন ঘটানোর পিছনে অনেক অন্তরায়, সেই অন্তরায় আজও কিন্তু কাটেনি। একজন মহিলা তিনি উপাচার্য হয়েছেন, একজন মহিলা তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, একজন মহিলা রাষ্ট্রপতি হয়েছেন। এগুলো তো ব্যতিক্রম। সত্যি সত্যি আমাদের দেশে মেয়েদের এখনো কি সামাজিক স্বাধীনতাটা এসেছে? সেই সামাজিক স্বাধীনতার জন্য বিদ্যাসাগর অনেক চেষ্টা করে গেছেন। সেই চেষ্টা আমাদেরও করা উচিত, কিন্তু আমরা মুখে বলি করব, আমরা কিন্তু কাজে করি না। আমাকে এরকম অনেক সমাজে বিদ্যাসাগর সম্বন্ধে কথা বলতে হয়, এই কথাগুলি কম বেশি বলি, কিন্তু সবচেয়ে বড় কথা, এই কথাগুলো যখন আমি বলি তখন সকলেই ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলেন, কিন্তু সমস্যাটা হচ্ছে তারপরেই আমরা সকলেই সে কথাটা ভুলে যাই। বেদনা নেই। ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে আমরা তাদের ছোট করতে চাই না। আজকে আমি
আজ সকালবেলা প্রতীক চক্রবর্তী প্রথম, দ্বিতীয় রিতম মণ্ডল এবং তৃতীয় স্পন্দন গিরি হয়ে গেছে। এবারে দ্বিতীয় রিটার্নিটা দাশগুপ্ত এবং তৃতীয় সৌমাশিস দাস, দ্বিতীয় রিটার্নিটা দাশগুপ্ত এবং তৃতীয় সৌমাশিস দাস, তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যাপক জ্যোতির্ভূষণ দত্ত। দ্বিতীয় রিটার্নিটা দাশগুপ্ত। এরপরে তার পক্ষে তার বাবা পুরস্কার পেয়েছেন। দ্বিতীয় সাহিও সোমনাথ দত্ত। এরপর কথা বলা আমি তৃতীয় সোমনাথ দত্ত। এরপরে প্রসূন কুণ্ডু, দ্বিতীয় প্রসূন কুণ্ডু, তৃতীয় অনির্বাণ দাস। প্রসূন কুণ্ডু, তৃতীয় অনির্বাণ দাস। অনির্বাণ পুরস্কারটা নিচ্ছেন, পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যাপক প্রেমাংশু। এরপরে বোধোদয় আবৃত্তি অধ্যাপক প্রেমাংশু বন্দ্যোপাধ্যায়। আপনারা একটু হাততালি দিয়ে ছোট ছোট শিশুদের কষ্ট করে আজকে আমাদের এখানে এসেছে আমাদের ঘুরে এদিকে ঘুরে ছবি নেবে।